দীর্ঘ 17 বছর বাংলাদেশ একটা অগণতান্ত্রিক অবস্থায় ছিল। তার পরবর্তীতে আমরা 24-এর অভ্যুত্থানের পরে যে এই সরকারটি এসেছে, সেই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছেও মানুষের প্রত্যাশা অনেক ছিল, কিন্তু আমরা সব মিলিয়ে যদি দেখি সেই প্রত্যাশা পূরণ হয় নাই, যে কারণে একটা গণতান্ত্রিক সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশা অনেক অনেক বেশি। আর এই সরকারটি এসেছে আমার মনে 20 দিনের মতো হবে। কাজেই এই মুহূর্তে আপনারা জানেন অনেকগুলা চ্যালেঞ্জ নিয়ে এই সরকারটি মানে সরকার গঠন করেছে। তো এই চ্যালেঞ্জগুলোর মধ্যে আমি যদি একে একে মানে আইডেন্টিফাই করি, তাহলে আমার মনে হয় যে প্রথম যে চ্যালেঞ্জটি আসবে সেটা হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছিল। মানে আপনার ওই দীর্ঘ 17 বছর তো হয়েছিল, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমার মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি হলো এটা, বাংলাদেশের মানুষ শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চায়। এবং আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেদিন লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তার যে আই হ্যাভ এ প্ল্যান, যেই বিখ্যাত যেই মানে স্পিচ ছিল, সেখানে তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেই বাংলাদেশে গভীর রাতেও যাতে নারীরা স্বাধীনভাবে চলাচল করতে পারে রাস্তাঘাটের সমস্ত জায়গায়, এমন একটি বাংলাদেশ তিনি গড়ে তুলছেন। তার মানে গভীর রাতেও যদি মানুষ শান্তিতে নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাচল করতে পারে রাস্তাঘাটে, এমন পরিবেশ যদি আমরা চাই, তাহলে আইন শৃঙ্খলা তো অবশ্যই এটাকে বলছিলেন। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রমজানের পরেই হচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযানে নামবে সরকার। একটু দুইটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। একটা হচ্ছে ঝিনাইদহে পেট্রোল পাম্পে বাসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেকটি ঘটনা হচ্ছে যে মুন্সিগঞ্জে হচ্ছে আর কি হেলমেট পরে মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাতে এক পরিবারের 13 জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই ধরনের পরিস্থিতি আসলে আপনি কিভাবে দেখেন? এই ধরনের পরিস্থিতি তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত। আমি তো বললামই যে এই বাংলাদেশের মানুষের মনোজগতে বাংলাদেশে অনেকটা বলতে পারেন যে অন্যায়কেই হলো একটা কালচারে পরিণত হয়েছে। মানে অন্যায়কেই ন্যায় হিসাবে সবাই ধরে নিয়েছে। ধরেন আমরা বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব কালচারটা দেখেছিলাম, তো সেই জায়গা থেকে একদম আমি মনে করি না যে 20 দিনেই আমরা সব ক্লিন করতে পেরেছি। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে মব কালচারটাকে আমরা একেবারে নির্মূল করতে চাই। তা আমি প্রত্যাশা রাখি যে এই ধরনের ঘটনাগুলা আগামীতে আর ঘটবে না। এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ আছে। তবে সব কিছুই যে এই মুহূর্তে আমরা কন্ট্রোলে আনতে পেরেছি সেটা কিন্তু মনে হচ্ছে না, কারণ আমরা বিচ্ছিন্ন কিন্তু ঘটনা দেখতেই পাচ্ছি। আর সেকেন্ড থিং হলো বলতে চাই যে আরও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আর একটা হলো যে অর্থনৈতিক অবস্থা, আপনি বাজার নিয়ন্ত্রণ, বা বাংলাদেশে আপনি জানেন যে বিগত দিনে আমাদের কোনো বিনিয়োগ ছিল না, ব্যবসা বাণিজ্য বলতে তেমন কিছু ছিল না। একেবারে এটা বলার মনে হয় আর কি আমরা যে মানে বৈদেশিক বিনিয়োগটা যেটা, ওটা একেবারে বন্ধ ছিল। দেশীয় কিছু হয়েছিল, তাও আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু স্টপ হয়েছিল, কারণ সবাই কিন্তু চেয়েছিল একটা গণতান্ত্রিক সরকার আসুক, তারপরে মানে সবাই অনিশ্চয়তার মধ্যে ছিল, যে কারণে তারা কোনো নতুন যে পদক্ষেপ নিবে ব্যবসা বাণিজ্যে সেটা কিন্তু নিতে পারছিল না। আর আপনি জানেন যে ওই সময় অনেকগুলা গার্মেন্টস, এটা আপা খুব ভালো বলতে পারবেন, যে ফ্যাক্টরি কিন্তু অনেক বন্ধ হয়ে গিয়েছিল। তা আমি মনে করি ওই জায়গাটাও কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আপনি আরেকটা যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের মানুষের কিন্তু যেটা হয়েছে যে মানে সামাজিকভাবেই আমরা চরম অবক্ষয়ের দিকে চলে গিয়েছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে জাতিকে আস্তে আস্তে করে নতুন প্রজন্ম যারা আছে, এই প্রজন্ম, আমরা যেখানে দেখেন সোশ্যাল মিডিয়ায় এখন যে ধরনের একটা ঘটনাকে কেন্দ্র করে কিংবা কোনো নারীকে কেন্দ্র করে কোনো একটা ফেসবুকে যদি পোস্ট দেওয়া হয়, তখন এই নারীর
চলন বলন কিংবা তার ড্রেস আপ, তার মেকআপ, এইসব নিয়ে যেই ধরনের মানে কমেন্টসগুলো আসে, তা আমি মনে করি এই সবগুলাও কিন্তু আমার মনে হয় যে নতুন করে চিন্তা করার সুযোগ এসেছে। এই সবগুলাও কিন্তু আমরা সেই আমাদের যে পুরানো যে একটা সুন্দর কালচার ছিল, যে না মানে এটাকে কি বলবো, একজন আরেকজনের প্রতি যে সম্মান শ্রদ্ধাবোধ, সেই জায়গা থেকেও আমি মনে করি। এছাড়া আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউট ধ্বংস করা হয়েছিল, বিশেষ করে মাফিয়া এবং ফ্যাসিস্ট সরকাররা। ওই ইনস্টিটিউটগুলো আমার মনে হয় যে করছি আমি, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব বা ছাত্ররা, তরুণরা একটা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়বার জন্য যারা হচ্ছে স্বপ্ন দেখলেন, একটা সরকার, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটালেন, তারা কেন ভাঙচুর, বাসে অগ্নিসংযোগ এখন করেন? এটা তো খুবই দুঃখজনক। আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন, যে নেপালে যে নির্বাচন হয়ে গেল, তারা কিন্তু আমাদের ওই যে 24-এর অভ্যুত্থানকে তারা গ্রহণ করেছে, কিন্তু তার পরবর্তী বিষয়গুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। কারণ ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ছিলেন, সে কিন্তু তার বিভিন্ন স্পিচে বলেছে আমরা আরেকটা বাংলাদেশ হতে দিব না নেপালকে। এবং যারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নেপালে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে দেখা গিয়েছে জেনজিরা, মানে যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছিল, তারাই কিন্তু সরকার গঠন করেছে। তা আমি বলবো যে আসলে আমরা অভ্যুত্থানের পরপরই আমরা ভিন্ন দিকে, মানে আমাদের যেই স্বাভাবিক প্রক্রিয়া কিংবা এই জাতি যেই কারণে, কিংবা ধরেন সব দলগুলা, সব মানে ক্ষেত্রের মানুষ যে মাঠে চলে এসেছিল, আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের যে উদ্দেশ্য ছিল, তাদের যে প্রত্যাশা ছিল, দেখা গেল যে 24-এর অভ্যুত্থানের পরপরই সেই জায়গা থেকে কিন্তু এই নতুন প্রজন্ম, তারা কিন্তু, আমরা এখানে আরেকটু উল্লেখ করতে চাই, ধরেন অভ্যুত্থান তো 24 হয়েছে তা না, আমরা স্বাধীনতা যুদ্ধে বলতে পারি, 90-এ বলতে পারি, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে ছাত্র নেতৃত্বে যে অভ্যুত্থানগুলো হয়েছে, যেমন আমরাই 90-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমরা কিন্তু তার পরবর্তীতে আমরা যার প্রতিষ্ঠানে চলে গিয়েছি। কিন্তু এবারই দেখা গেল যে গণ অভ্যুত্থানের পরে যাদের নেতৃত্ব হয়েছে, তারা ক্ষমতায় একটা ভাগ বটারা করবার জন্য কিংবা ক্ষমতা গ্রহণ করবার জন্য তারা অস্থির হয়ে গেল, যে কারণে কিন্তু ভিন্ন খাতে চলে গেল যে এই বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা। কিন্তু আমি এখন অবশ্যই হোপফুল, আশাবাদী, এই কারণে যে আমরা একটা গণতান্ত্রিক সরকার, আমরা শত প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা একটা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার এসছে। এখন যা হবার হয়ে গিয়েছে, ওই আমরা পুরানো জায়গায় আর যেতে চাই না, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।